খাও আর খাই নিয়ে খুব গড়বড় করবে আর আনটান করবে আর মাথা ঘুরবে আর কান ভঙ্গ করবে আর মাথা ঘুরাবে। জ্বর আসবে তাও খেলবো, জ্বর আসবে তাও খেলবো। তো এই করে শরীরটা দুর্বল হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার কমে যাবে, ভাইটালিটি পাওয়ার কমে যাবে। হ্যাঁ, জ্বর ছাড়ার পরে ওকে সারতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। সারতে পুনরায় সুস্থ অবস্থায় উপনীত হতে কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় লাগে। আমাদের বাইকিং বা হুমকার মধ্যে যদি একটু জ্বর হয় বা সর্দি কাশি হয় বা হাত পা ব্যথা হয় বা মাথা ব্যথা হয়, যে কোনো ধরনের, তাহলে কিচ্ছু দরকার নেই। তোমাকে ফার্স্ট জিজ্ঞাসা করতে হবে যে তুই কোনো ওষুধ খাইছি কি। যদি বলে না ডাক্তার কোন ওষুধ খাইনি, আমি না খাই আপনার কাছে ছুটে এলাম, তাড়াতাড়ি ভালো। তাহলে এই যে আমি কোনো ওষুধ খাই আসি না, when patient comes your chamber without taking any medicine, যখন তোমার কাছে কোনো রোগী আসবে কোনো ওষুধ না খেলে, in case of fever, in case of cough, in case of cold, in case of headache, in case of body ache, হ্যাঁ, তো যে কোনো রোগী তোমার কাছে যদি কোনো আসে কোনো ওষুধ না খায়, তাহলে তুমি প্রথমে এখন একটা চাই এখন একটা দেখবে, এখন এই ঘন ঘন 7 বার দিলে, হ্যাঁ, 1 ঘন্টা পর 1 ঘন্টা পর 2 দিন খাওয়াবে, দেখবেন নাই কি হবে। তারপরে পরের দিন যখন আসবে তখন তুমি ব্রায়োনিয়া 4 বার 5 বার 4 বার 5 বার খাওয়াবে বা 2 দিন খাওয়াবে, বাস কাফি। মানে তোমার যেখানে অ্যালোপ্যাথি গেলে 500 টাকা ভিজিট প্লাস 500 বা 1000 টাকা ওষুধ, 1500 টাকা খরচা হবে, সেটা তুমি ওকে 50 টাকায় 100 টাকা ছাড়ে দিতে পারবে। তবে জ্বরের ওষুধ হলো এবারে একটা রুগী আসে বলছি ডাক্তারবাবু, এবার যাবি ডাক্তারবাবু আমার দমে ঠান্ডা লেগেছে, দমে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, গলা ব্যথা করছে, বুক ব্যথা করছে, কান ব্যথা করছে, মাথা ব্যথা করছে, ঘাট ব্যথা করছে, আর সর্দির জন্য আমার শরীরটা দমে লেগে করছে, কোনো কিছু ভালো লাগছে, সব সময় অনর্গল গঙ্গার মতন জলকে আমার লাগে, জল, ঠিক আছে। তোমাকে জিজ্ঞাসা করতে হবে এই সর্বমঙ্গলা তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে তুমি কোনো ওষুধ খাই আসিয়েছো, তুমি কোনো ওষুধ খাইছো, কারণ আজকাল তো ঘরে ঘরে ডাক্তার, একটু সর্দি কাশি এই ক্যালপল খাই দিল, একটু জ্বর হইলো ক্যালপল খাই দিল, একটু ব্যথা হয়ে গেল ক্যালপল খাই দিল, সবই তো সবাই তো ডাক্তার ঘরে ঘরে, কিন্তু তার কতটা সাইড এফেক্ট তারা তো জানেন। কিন্তু আমাদের বায়োকেমিক এবং হোমিওপ্যাথির মধ্যে সাইড এফেক্ট খুব কম, যদিও হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট আছে, আমাদের বায়োকেমিকে তো 100% সাইড এফেক্ট। কেন না বলছে 12টা যে কোষ লবণ আছে, 12টা যে ধাতব লবণ আছে, 12টা যে ইনঅর্গানিক সল্ট আছে, বা 12টা যে বায়োকেমিক ওষুধ আছে আমাদের, এই ওষুধগুলা দিয়ে আমাদের এই শরীরের প্রতিটি কোষ, কলা, অস্থি, মজ্জা, রস, রক্ত তৈরি হয়েছে। তো সুতরাং যেগুলা দিয়ে আমার ওষুধটা তৈরি হয়েছে সেগুলাই তো তার ওষুধ হওয়া উচিত, ঠিক। হ্যাঁ, আমার
এই পাটা যে উপাদানগুলো দিয়ে গঠিত হয়েছে, হ্যাঁ, তো সেই উপাদানের অভাবজনিত কোনো ভাই যদি রোগ হয় তাহলে সেই উপাদানটাকে পূর্ণ করতে হবে, তাহলে তোমার রোগ থাকবে। ধরো আমার জল তৃষ্ণা পেয়েছে, ঠিক আছে, তো জল তৃষ্ণা তাকে জল দিয়েই মেটাতে হবে না, হ্যাঁ, আমি জলের স্বাদটা দুধে মেটাতে পারবো না, জলের স্বাদটা দুধে মেটাতে পারবো না, জলেই খাতে পারবো। খিদা পাইছে, ভাত খাচ্ছে না, ওই খিদাটা ওই খড় কাঁচা দিয়ে তার বুঝলেন না, হ্যাঁ, খড় হেলে ফেলে দিয়ে চাষ নেই থাকছে। আমাদের বাইরের মধ্যে আছে সমস্ত খাদ্য প্রাণ, খাদ্য উপাদান, জীবন উপাদান, যে উপাদানগুলো দিয়ে জীবের সৃষ্টি হয়েছে সেইটাই সেই জীবের ওষুধ হওয়া উচিত। এই যে একটা আমি বলি সহজ উদাহরণ, এই যে আমাদের মাথার গিলুটা, বলে না তোর মাথায় কোনো গিয়ে বুদ্ধি নাই, কোনো কাণ্ড জ্ঞান নাই, বুদ্ধি শুদ্ধি নেই, তারপরে মাথাটা তার ঠিক নেই, গন্ডগোল আছে, যেদিকে ভাব আছে, এবার জানিস যেদিকে ভাব আছে, ঠিক আছে। তো এই যে মাথার যে ঘিলু, যেটা বলে আমাদের গ্রে মেটার, এটা কিন্তু মেন আমাদের পটাশিয়াম ফসফেট, ফসফেট আয়রন, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট, মানে যত ফসফেটগুলো আছে সব ফসফেটগুলোতে আমাদের এই গেদিয়া গিলুটা তৈরি হয়। যার মানে এই লবণগুলা বা যার এই মানে ধাতব পদার্থগুলা যার যত বেশি ব্রেনে থাকে তার থেকে বুদ্ধি বেশি, তার থেকে বেশি বুদ্ধি হয়, সে বিজ্ঞান বুদ্ধিমান হয়, লেখক হয়, কবি হয়, গায়ক হয়, নেতা হয়, নেত্রী হয়, গান মানে কি বলবো গায়িকা হয়, অভিনেত্রী হয়, হ্যাঁ, রাজনীতিবিদ হয়, বুঝলেন। এই যে আমাদের ঘিলুটা, গেদিটার মূল উপাদান হচ্ছে পটাশিয়াম ফসফেট, এই সবগুলা যা এই যে মূল যে গেদিটা যদি পারে তাহলে ডিপ হচ্ছে সেই আরো ডিপ হয়ে যাবে। কি 1 লিটারের যদি একটা ধরো 1 চামচের করে কালার দিচ্ছে, আর যদি 5 চামচ কালার দিচ্ছে, কালার যে ইটা সেটা কি 5 চামচ দিলে তো কালারটা বেশি বেড়ে যাবে। কিংবা আমি ধরো 1 লিটার জলে 1 চামচ কেন হবে? কারণ থাইরয়েডের যে হ্যাঁ থাইরয়েড গ্ল্যান্ডটাই তো সুয়েলিং হয়ে গেছে, এবার গলার মধ্যে সুয়েলিং হয়ে গেছে, ঢোক গিলতে গেলে আমার ব্যথা লাগবে, খেতে পারবো না, পেইনফুল ডিগ্লুটেশন হবে, ঠিক আছে। ছোট বাচ্চাদের মধ্যে যদি হয় গ্রোথ আটকে যাবে, রিটার্ডেশন অফ গ্রোথ প্লাস মেন্টাল রিটার্ডেশন। এবার
যাই হোক আজকে আমি রেজাল্ট পার্টটা কমপ্লিট হয়ে গেল তোমার বায়োকেমিস্ট্রি যে পুরো রেজাল্ট সিস্টেম যেটা সেটা আজকে ক্লিয়ার এবার নেক্সট এটা হবে বাচ্চা ধরিয়েছি ইয়ার ফ্রিকোয়েন্সি এলো পান্তিতে করো কম পাতিও করো আমাদের বাইরে কিন্তু ভালো ঠিক এই অবস্থায় না প্রেজেন্সি ইন কেস অফ বাইরে কিন্তু তুমি হ্যান্ড ফর আর নেকাম ফর দিবে But in case of first pregnancy progression, when the patient always vomiting and tendency to vomit and loss of appetite, যখন ফার্স্ট প্রেগনেন্সি আসে এই যে বাচ্চা ধরে যখন ভদ্রমহিলা বলেন যে আমার কোনো খাতে ইচ্ছা করছে না বা খাতে ইচ্ছা করলেও খাওয়া যাচ্ছে না, হ্যাঁ বমি লাগছে অরুচি ভাব লাগছে ঘুম ঘুম লাগছে রাসায়নিক ভাব লাগছে অ্যালোপ্যাথি তো কোনো ভুল নাই হোমিওপ্যাথি সেরকম প্রপার মেডিসিন কিন্তু বাইরে কিন্তু ভালো ওষুধ আছে ভালো ওষুধ আছে কি ভালো ওষুধ আছে দুটোকে ফেরাম ফসছে আর নেকটাম ফসছে খাওয়াতো ডাইরেক্ট কিছুদিন খাওয়ালে দেখবে মায়ের ওই ভ্রমণী টেন্ডেন্সি অক্সিজেন টেন্ডেন্সি ও ক্ষুধা ভাবটা কাটিয়ে দেবে ঠিক আছে এইবার ওইটা তো কাটিয়ে গেল এবার তোমার কি কাজ হচ্ছে যাতে বাচ্চারা ভালোভাবে হয় যাতে বাচ্চারা ভালো নর্মাল ভাবে জন্মে যাতে মা না সেই সময় কষ্ট পায় মা যারা তারাই জানে যে একটা বাচ্চা কত কষ্ট মানে জন্ম একটা বাচ্চাকে মানে প্রসব করানো একটা বাচ্চাকে মানে করানো কি বলবো জন্ম দেওয়া যে কি কষ্ট সেটা মারাই যাবে 10 মাস 10 দিন যে পেটে বাচ্চাটাকে ধরে মানুষ করে কত কষ্ট হয় মানুষ করে আর সেই বেটা একদিন কি হয় বউকে পায়ে ভুলিয়ে যায় হ্যাঁ একদিন ভুলে যায় ভুলা উচিত নেই হ্যাঁ ভুলা উচিত নেই আসছে হ্যাঁ আসছে তো ভুলা উচিত নেই তো